হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল 71। আমি রাজদীপ, আর আজকে আমাদের সাথে মনোজ দাস। আজকে আমরা কথা বলবো প্ল্যানচেট নিয়ে। এরকমই একটি বিষয় যেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার পরীক্ষা নিরীক্ষা করেছিল। তারই কিছু ঘটনা শুনবো আজকের উপস্থাপনাতে, এবং মনোজবাবু নিজেও প্রয়োগ করেছেন প্ল্যানচেটকে। তারই মুখ থেকে শুনবো তার এই প্রয়োগের ফলাফল। সমস্তটাই আগাগোড়া শুনে নিন আমাদের এই প্ল্যানচেটের উপস্থাপনায়। কেমন লাগলো কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। আজ একটু অন্যরকম ভূতের গল্প শুরু করব। আচ্ছা, ভূত শব্দটার অর্থ মানে কি? আমরা ভূত মানে সংস্কৃতে ভূত ভবিষ্যৎ কথাটা আছে। ভূত কথাটার মানে হচ্ছে যেটা অতীত। অতীত হচ্ছে ভূত। সাধারণ অর্থে আমরা ভূত বলে কি বুঝি? আমরা ভূত মানে বুঝি মানুষ যখন তার আত্মা, এই আত্মা যখন দেহ ছেড়ে চলে যায়। কেন চলে যায়? কারণ আমাদের শাস্ত্র শুধু না, শুধু হিন্দু শাস্ত্র নয়, হিন্দু ধর্ম নয়, অনেক ধর্মে, এমনকি বৌদ্ধ ধর্ম যারা ঈশ্বরকে মানে না, ঈশ্বরবাদী ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তারাও পর্যন্ত বলেন ঈশ্বর না মানলেও আত্মা যে আছে সেটা তারাও মানে। এবং আমাদের ধর্মশাস্ত্রের কথায় মানুষের আত্মা সেটা অবিনশ্বর, তার মৃত্যু নেই। দেহের মৃত্যু হয়, দেহ চলে যায়, কিন্তু আত্মা সে কিন্তু তার মৃত্যু হয় না। তাহলে আত্মা কোথায় থাকে? আত্মা চলে যায় যে লোকে, সেই লোককে আমরা সাধারণভাবে বলি এটা হচ্ছে প্রেত লোক। অর্থাৎ আত্মা দেহবিহীন হয়ে যাচ্ছে, কিন্তু দেহবিহীন হয়ে থাকলেও আত্মা তো থাকছে। তার প্রিয়জনরা যদি তাকে ডাকে, অথবা আত্মার যদি ইচ্ছা হয় এই পৃথিবীতে আসতে, তাহলে আত্মা অনেক সময় দেহ পরিগ্রহ করে, যে দেহ ছেড়ে গেছে সেই দেহের একটা অবয়ব, সেই অবয়বের একটা অবয়ব নিয়ে আবার আত্মাকে দেখা যায় এখানে আসতে। আমরা সেইগুলোই সাধারণভাবে বলা হয় ভূত দেখা। তো এই যে ব্যাপারটা, এই যে আত্মার পৃথিবীতে আসা, ধরো যে একটি মানুষ 70 বছর, 80 বছর, 20 বছর, 50 বছর, যাই হোক না কেন, এই পৃথিবীতে বেঁচে থাকার পর যখন সে মৃত হয়ে যায়, মারা যায়, যখন তার আত্মা যখন এই পৃথিবী ছেড়ে দুলোক, আমাদের বলা হয় স্বর্গের, আমাদের এই পৃথিবীর উপরে স্বর্গের 7টি স্তর আছে। যে আত্মার যত বেশি তার মুক্ত আত্মা, অর্থাৎ বাঁধন, পৃথিবীর বাঁধন থেকে যতটা মুক্ত হয়, সেই আত্মা ততটা উপরে চলে যায়। তো যাই হোক, এই যে আত্মা, সে তখন পৃথিবীতে বেঁচে না থাকলেও, তার মানুষ হিসেবে বেঁচে না থাকলেও, তার আত্মা কিন্তু থেকেই যায়। এই আত্মাকে যখন তার প্রিয়জনরা মনে করে যদি একবার তার সাথে কথা বলতে পারতাম, আবার আত্মারও অনেক সময় মনে হয় যদি আরেকবার পৃথিবীতে এখানে আসতে পারতাম। তো এই যে চিন্তা থেকে একটা জিনিস তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে প্ল্যানচেট করা। এই প্ল্যানচেট করেছেন, আমি পৃথিবীর সব দেশের মানুষই করেছেন। আমি আমাদের বাংলাদেশের কথায় আসি, বাংলার কথায় আসি। এই প্ল্যানচেট, এটা 19 শতকের শেষ 3 দশক থেকে বিংশ শতাব্দীর
বেশ কিছু দিন অবধি, এটা কিন্তু বেশ কিছু বছর অবধি কিন্তু এটা খুব চর্চা হয়েছিল আমাদের বাংলায়। এমনকি সব থেকে প্রসঙ্গে বলি যে বিখ্যাত মানুষের কথা, যার প্ল্যানচেটে অগাধ আস্থা ছিল, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। রবীন্দ্রনাথ ঠাকুরের আগে কালীপ্রসন্ন সিংহ ছিলেন, যিনি হুতম প্যাঁচার নকশা লিখেছিলেন। তিনি বলে গিয়েছিলেন প্ল্যানচেট হচ্ছে একটা বুজরুকি। রবীন্দ্রনাথ কখনো মনে করতেন না প্ল্যানচেট বুজরুকি। রবীন্দ্রনাথ তিনি প্রায় 70 বছর বয়সে গিয়ে তিনি প্ল্যানচেট করেছেন। প্ল্যানচেট করে ডেকে এনেছেন কাদের? ডেকে এনেছেন তার স্ত্রী মৃণালিনী দেবীকে, নতুন বৌঠান কাদম্বরী দেবীকে, দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে। তিনি ডেকে এনেছেন তার কনিষ্ঠ পুত্র সমেন্দ্রনাথ যখন মারা যান, তাকে ডেকে এনেছেন, তাদের সাথে কথা বলেছেন, দেখেছেন তাদের কিভাবে প্ল্যানচেটটা করা হয়, কিভাবে। এর অনেক রকম পদ্ধতি আছে। রবীন্দ্রনাথ যেটা করেছিলেন এবং সে সময় যেটা খুব বিখ্যাত ছিল যে পদ্ধতিটা, সেটা হচ্ছে একটা মিডিয়াম, অর্থাৎ মানুষ হিসেবে সব মানুষের মনের অবস্থা সেগুলো সমান নয়। কিছু কিছু মানুষের মাধ্যমে আত্মা নেমে আসে পৃথিবীতে, তাদের মাধ্যমে কথা বলে। তো রবীন্দ্রনাথ 1929 সালে 68, তার মানে হচ্ছে তার বয়স তখন হচ্ছে প্রায় 68 বছর বয়স। সেই সময় তিনি প্রথম প্ল্যানচেট করলেন। কে মিডিয়াম হলো? মিডিয়াম হলো রবীন্দ্রনাথের বন্ধু মহিতচন্দ্র সেন, তার মেয়ে যুবতী কন্যা, তার নাম হচ্ছে উমা, ডাকনাম বুলা। এই বুলাকে তিনি মিডিয়াম করে তিনি ডাকতেন। কিন্তু ব্যাপারটা হয়ে গেল, যারা মিডিয়াম হয় তাদের উপরেই আত্মা ভর করা হোক আর যে কোনো কারণেই হোক, তাদের মন এবং শরীর এমন হয়ে যায়, যারা মিডিয়াম তারা কেউ বেশি দিন বাঁচেন না। বুলা মাত্র ওই 27 বছর বয়সেই বুলা মারা গিয়েছিলেন এবং বুলার সাথে তিনি তারপরে আর তিনি প্ল্যানচেট করতে পারেননি। কিভাবে করতেন? বুলা একটা সাদা কাগজ আর পেন্সিল নিয়ে বসতেন, আর রবীন্দ্রনাথ একের পর এক তার প্রিয়জনদেরকে ডাকতেন, ডেকে জিজ্ঞেস করতেন তারা কেমন আছে, তারা কি করছে, কেমন আছে তারা মৃত্যুর পরপরে অন্য দেশে চলে গিয়ে, অন্য লোকে চলে গিয়ে তারা কি ভালো আছে। সেসব কথা বলতে গেলে অনেক কথা, আমি সেসব প্রসঙ্গে যাচ্ছি না, শুধু একটা কথা বলব। রবীন্দ্রনাথ প্ল্যানচেটে যারা অবিশ্বাস করতেন তাদের উদ্দেশ্যে বলেছেন, আমরা জানি এতটুকু, আর আমরা না জানি অনেক। একই কথা শেক্সপিয়ার বলেছিলেন, যে হোরাসিও তার নাটকে, হোরাসিও এই পৃথিবীর অনেক কিছু আছে আমরা যাদের ব্যাখ্যা খুঁজে পাই না। তো রবীন্দ্রনাথ সেটাই বলেছিলেন, আমাদের জানি এতটুকু, আমাদের জানা এতটুকু আর অজানা অসীম। সেই এতটুকু জানা নিয়ে, জানার উপর নির্ভর করে মুখ ফিরিয়ে রাখলে সেটা উচিত নয়। রবীন্দ্রনাথ কি করেছিলেন শুধু দু একটা কথা বলবো। বিশেষ করে সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়, সুকুমার রায়কে একদিন উনি অনেককেই ডেকেছিলেন,
কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ডেকেছেন, মহিতচন্দ্র সেন যার মেয়ে বুলা, মহিতচন্দ্র সেনকেও ডেকেছেন প্ল্যানচেটে। সত্যজিৎ রায়ের বাবা, সত্যজিৎ যখন খুব ছোট তখন তার বাবা মারা যান, সুকুমার রায়, সুকুমার রায়কে ডাকতে, সুকুমার রায় যখন মৃত্যুশয্যায়, রবীন্দ্রনাথ তার মৃত্যুশয্যার পাশে গিয়ে সুকুমার রায়কে গান শুনিয়ে এসেছিলেন, নিজে গান গেয়ে এসেছিলেন। এবার যখন সুকুমার রায়কে ডাকা হলো, সুকুমার রায় বলেছিলেন কেমন লাগছে। রবীন্দ্রনাথ যখন জিজ্ঞেস করেন, সুকুমার রায় বলেছিলেন, আমার পৃথিবীর নেশা এখনো কাটেনি। রবি ঠাকুর জিজ্ঞেস করেছিলেন কেমন আছো, তার উত্তরে সুকুমার বলেছিলেন অন্য কথা বলুন। তারপর সুকুমার রায় বলেছিলেন আমাকে আপনি একটি গান শোনান। রবীন্দ্রনাথ একটি গান শুনিয়েছিলেন, পুরোটা শোনাতে পারেননি কারণ তার স্মৃতি থেকে গানটা অনেকটা চলে গিয়েছিল, কিছুটা গেয়েই তিনি থেমে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ তার কথা তো বললাম, শুধু রবীন্দ্রনাথের কথা নয়, আরো দু চারজন বিখ্যাত মনীষী বাঙালির কথা এখানে একটু উল্লেখ না করলে ঠিক হবে না। সেগুলো বলে এটুকু একটু বলে আমরা চলে যাব আমাদের গল্পে। রবীন্দ্রনাথ ছাড়াও বহু বিখ্যাত বাঙালি মনীষীর প্ল্যানচেট করবার নেশা ছিল। প্রথমে বলি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কথা। বঙ্কিমচন্দ্রের প্রথমা স্ত্রী খুব অল্প বয়সে মারা যান। মারা যাওয়ার পর প্রথমা স্ত্রীর নাম ছিল ওনার রাজলক্ষ্মী দেবী, না, রাজলক্ষ্মী দেবী ওনার দ্বিতীয় স্ত্রী। মারা যাওয়ার পর যখন অনেক বয়স কেটে গেছে, তারপরে তিনি পরিণত বয়সে গিয়ে তিনি রাজলক্ষ্মীকে প্রায় দেখতে পেতেন তার আশেপাশে, রাজলক্ষ্মীর ছায়া দেখতে পেতেন, এবং সেটা তার উপরে এতটাই তার মনের উপরে ছাপ ফেলেছিল, তিনি বলেছিলেন যে সে আসছে, দেখা দিচ্ছে, আমিও এবার তার কাছে যাব। আমরা তারপরে বলি, আপনারা অনেকেই জানেন স্বামী অবেদানন্দের একটি বিখ্যাত বই আছে মরণের পরে। এই মরণের পরে আত্মার কি হয়, আত্মাদের সাথে কিভাবে কথা বলা যায়, এই সব নিয়ে আলোচনা আছে স্বামী অবেদানন্দের বই থেকে। এবং তিনি এই প্রেত চর্চার জন্য তিনি ইউরোপ আমেরিকা পর্যন্ত গিয়েছিলেন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের উপদেশে। ঠিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা, তার স্ত্রী, প্রথমা স্ত্রী অল্প বয়সে মারা যান, তিনি অনেকদিন বিয়ে থা করেননি। যখন তার পরিণত বয়স, তখন কল্যাণী দেবী তাকে ভালোবেসে ফেলেন, খুব অন্ধের মতো ভালোবেসে ফেলেন। কল্যাণী দেবী তার থেকে কত ছোট, 27 বছর ছোট ছিলেন বিভূতিভূষণের থেকে। বিভূতিভূষণ বহুবার তাকে চেষ্টা করেছেন বোঝাতে যে দেখো তোমার সাথে আমার বয়সের তফাৎ অনেক, এ বিয়ে হয় না, আমাকে এভাবে এ বিয়ে হয় না। শেষ পর্যন্ত কল্যাণী নাছোড় তখন প্ল্যানচেট করে বিভূতিভূষণ ডেকে নিয়ে আসেন তার মাকে, মৃত মাকে বলেন যে মা, আমি কি এই বিয়েটা করব? মা সায় দেন, আত্মা সায় দেন যে হ্যাঁ করো। এবং সব থেকে একটা মজার কথা বলবো না, কারণ ব্যাপারটা আদৌ মজার নয়, প্ল্যানচেট করতেন তার স্কুলে থেকে, তিনি প্ল্যানচেট করতেন বিভূতিভূষণ। সেই খবর
পৌঁছে যায় স্কুল কর্তৃপক্ষের কাছে, যার জন্য তার স্কুল মাস্টারের চাকরিটি চলে যায়। এছাড়াও বলি অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা। অবন ঠাকুর তার জামাই ছিলেন মণিলাল গঙ্গোপাধ্যায়। তার ছাপার, তিনিও সাহিত্যিক, তার ছাপার প্রেস ছিল। সেই প্রেসের দোতলার একটা ঘরে প্ল্যানচেটের আসর বসত। সেখানে হাজির থাকতেন ছন্দের জাদুকর সত্যেন দত্ত, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরা এক আসরে এক আত্মা, তাকে ডাকা হয়েছে, ঘরের মধ্যে আরো কয়েকজন আছে। আত্মাকে একটা অদ্ভুত প্রশ্ন এরা করেছিলেন, আচ্ছা আমাদের মধ্যে যারা এখানে আছি এদের মধ্যে কে আগে মরবে, কার আগে মৃত্যু হবে? আত্মা একটুখানি থেমে থেকে তারপরে বলেছিলেন একজনের কথা, ও মারা যাবে। কি অদ্ভুত কথা! সে সত্যি তাড়াতাড়ি মারা যায়, সবার আগে কিছুদিনের মধ্যে অসুখে ভুগে মারা যায়। এবার আমরা আর দুটো মাত্র ঘটনার কথা বলবো বলে আমাদের গল্পে চলে যাব। ঘটনাটা হচ্ছে, একটা হচ্ছে একবার প্ল্যানচেট করেছিলেন আমাদের যে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের গায়িকা সুচিত্রা মিত্র, ওনার বাবা সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। তিনি একবার প্ল্যানচেট করে জানতে চেয়েছিলেন ভারত কবে স্বাধীন হবে। কাকে ডেকে এনেছিলেন প্ল্যানচেটে? ছত্রপতি শিবাজি, মারাঠা বীর ছত্রপতি শিবাজিকে ডেকে এনেছিলেন। একে এসে জিজ্ঞেস করেছিলেন ভারত কবে স্বাধীন হবে, আদৌ স্বাধীন হবে? বলেছিল হ্যাঁ, কবে স্বাধীন হবে? তখন টেবিলের উপরে প্ল্যানচেটের আসরটা বসেছিল। টেবিলের পায়াতে তিনটে 3 পায়ে টেবিল, 40 বার ঠক 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 করে শব্দ হয়েছিল, 40 বার। এবং খুব অদ্ভুত কথা, এটা 1907 সালের ঘটনা। তার 40 বছর পর 1947 সালে ভারত স্বাধীন হয়। আর একটা ঘটনা বলবো, ছোট্ট ঘটনা। সেটা হচ্ছে আলিপুর বোমার মামলা। আলিপুর বোমার মামলা, সেই আলিপুর বোমা মামলায় ব্রিটিশকে হত্যা করবার জন্যে মামলা চলছে। আসামিকে অরবিন্দ ঘোষ, যিনি পরবর্তীকালে শ্রী অরবিন্দ নামে পরিচিত হয়েছিলেন। অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারিন ঘোষ। মামলা চলছে, শুনানি চলছে। আমরা কি জানি? আমরা জানি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই মামলায় অরবিন্দ ঘোষ ওদের মুক্ত করেছিলেন। তিনি সওয়াল করে তাদেরকে মুক্ত করেছিলেন, কিন্তু একদম প্রথমে দেশবন্ধু কিন্তু এই মামলায় ছিলেন না। কে ছিলেন? ছিলেন ব্যোমকেশ চক্রবর্তী, ব্যারিস্টার তিনিও। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তখন কি করছেন, তাকে তখন এই প্ল্যানচেটের নেশা তাকে একবারে চেপে ধরেছে দেশবন্ধুকে। দেশবন্ধু তার রসা রোডের বাড়িতে নিয়মিত প্ল্যানচেটের আসর বসান। সেই আসরে একদিন প্ল্যানচেট করতে করতে যে আত্মাকে ডাকা হয়েছিল, কার আত্মা? আত্মা হচ্ছেন বিপ্লবী ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় তার আত্মা সেখানে বললেন দেশবন্ধু চিত্তরঞ্জনকে, তুমি গিয়ে মামলাটা দেখো, ইউ মাস্ট ডিফেন্ড দেম। কয়েকদিন পরে দেশবন্ধু গেলেন, সেই মামলার দায়িত্ব নিলেন এবং সেই মামলায় বেকসুর খালাস হয়ে গিয়েছিলেন শ্রী অরবিন্দ, বারিন ঘোষ এরা। এবার প্ল্যানচেটের এই গল্পের পরে আমাদের গল্পে ফিরব। প্ল্যানচেটে করার অনেক পদ্ধতি আছে, বলেছি মিডিয়ামের কথা। এমনকি আমার নিজের একটা ছোট্ট অভিজ্ঞতা, আমি নিজেও একবার করেছি প্ল্যানচেট, একবার করেছি।
আমার সেই প্ল্যানচেটের কথাটা বলি। এটা হচ্ছে 1972 সালের সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস, 1972 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস। আমার বাড়ি বসিরহাট। বসিরহাটের বাড়ির, আমার মাসিমার বাড়ির একতলায় বসে একদিন প্ল্যানচেটের আসর করলাম। আমরা কয়েকজন ছিলাম। হাবড়া থেকে একটি ছেলে গেছিল, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আমার বোন ছিল, আরো ভাইটাই ছিল। কয়েকজন, বেশি লোক থাকলে হয় না, তাহলে কয়েকজন থাকতে হয়। সে কি পদ্ধতি আমরা করেছিলাম, আমরা সবাই মেঝেতে বসেছিলাম। বসার পরে 2-3টে মোমবাতি, ঘরের আলো বন্ধ, ফ্যানের শব্দ হবে না, যাতে ফ্যান চালাবার দরকারও ছিল না, কারণ সেটা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস হবে। আমরা সেখানটায় ওই মেঝেতে বসে সামনে একটা ব্ল্যাকবোর্ড রেখে দিতাম। ব্ল্যাকবোর্ড না, সরি, ক্যারাম বোর্ড। এই ক্যারাম বোর্ডের চারদিকে তো ওই কিছুটা ওই থাকে, ওর যেখানে কাঠটা থাকে ওপরের দিকে, ওই কাঠের ওপর দিয়ে, ওই পাশ দিয়ে, তার নিচেই আমরা ABCD করে কাগজের ওপরে ছোট ছোট টুকরো করে ABCD এরকম করে লিখে চারদিকে লাগিয়ে দেয়া। একটা দিকেও 1 থেকে 0 অব্দি, 1 2 3 4 করে 0 অব্দি লাগিয়ে দেয়া ওখানে। আর কি লাগানো ছিল, আর লাগানো ছিল একটা জায়গায় লেখা ছিল ব্ল্যাকবোর্ডে, এই ক্যারাম বোর্ডের একদিকে চক দিয়ে লেখা ছিল ইয়েস, আর একদিকে লেখা ছিল নো। আমরা সবাই সেখানে বসে, এইবার নিয়মটা কি, ক্যারাম বোর্ডের মাঝখানে যেখানটা ঘুঁটি থাকে, রেডটা বসে, ওই জায়গায় একটা পাউডারের কৌটোর মাথাটা খুব হালকা, সেটা সেখানে রাখা। আর আমরা 3-4 জন চারদিকে বসে সেই জায়গাটায় আমাদের ছুঁয়ে আছে আঙুল দিয়ে, ইন্ডেক্স ফিঙ্গার আমরা দিয়ে বসে আছি। তার আগে ঠিক করে নিয়েছি যে আজকে আমরা ডাকবো, সেদিন আমরা ডেকেছিলাম স্বামী বিবেকানন্দকে। আমরা সবাই চোখ বুজে, ঘরে ধূপকাঠি জ্বলছে, ধূপের ধোঁয়া, তার মধ্যে আমরা চোখ বুজিয়ে স্বামী বিবেকানন্দর মূর্তি ধ্যান করছি। করতে করতে বলছি, স্বামীজি আপনাকে আমরা আহ্বান করছি, আপনি কি আসবেন? স্বামীজি আপনারা আমাদের কাছে আসুন। এইরকম ভাবে কিছুক্ষণ, কয়েক মিনিট হবে, অত খেয়াল নেই। তারপরেই দেখলাম হঠাৎই আমরা সবাই যে ওই পাউডারের কৌটোর যে মাথাটা যেটা ছুঁয়েছিলাম, সেটা নড়তে শুরু করলো। শুরু করে আপনি কি, আমরা জিজ্ঞেস করলাম আপনি কি এসেছেন? আমাদের সেটা চলে গেল যেখানে ইয়েস লেখা, সেইখানটাই চলে গেল। আবার ওখান থেকে ফিরে আবার এসে গেল এখানে। আমার মনে একটু সন্দেহ তখন আসছে যে বোধহয় ওরা কেউ বোধহয় টেনে নিয়ে যাচ্ছে, কারণ হাবড়া থেকে যে ছেলেটি গিয়েছিল সে এর আগে অনেকবার প্ল্যানচেট করেছে। আমি ভাবলাম ও হয়তো ইচ্ছা করে এগুলো করছে। যাই হোক, খুব বেশি বললাম না। তারপরে আমরা জিজ্ঞেস করলাম, স্বামীজি আপনাকে কি আমরা কয়েকটা প্রশ্ন করতে পারি? আমি বললাম, আমি কি কয়েকটা প্রশ্ন করতে পারি? উত্তর এলো ওই রকম ভাবে, আবার চলে গেল যেখানে ইয়েস লেখা, সেখানে চলে গেল। এটা 3টে প্রশ্ন করেছিলাম 1972 জানুয়ারি ফেব্রুয়ারি মাস। আর আজকে এখন যখন আপনাদেরকে এই গল্পটি এটা বলছি, এটা হচ্ছে 2024 সাল। মাঝখানে কত বছর? 28 আর 24, 52 বছর কেটে গেছে। আমার 3টে প্রশ্ন ছিল।
একটা প্রশ্ন ছিল, আমি তখন ব্যাংকের চাকরিতে সবে ঢুকেছি, তখন খুব ইচ্ছা অনেক, ব্যাংকের একটা পরীক্ষায় তার নাম ছিল CAIIB। এই পরীক্ষাটা পাস করলে ব্যাংকে যারা অফিসার হতে চায় তাদের প্রমোশনের সুবিধা হয়। আমি সেবার পরীক্ষা দিয়েছিলাম, আমাদের 5টা পেপার ছিল, আমি 3টে পেপারে পরীক্ষা দিয়েছিলাম। প্রথমবারের নিয়ম ছিল 2টো পেপারে পাস করতে হয়, তারপরের বার একটা একটা করে পেপার পাস করে 5টা পেপারই কমপ্লিট করলে সে CAIIB পার্ট 1 পাস করেছে বলে ধরে নেওয়া, সার্টিফিকেট পেয়ে যায়। আমি 3টে পেপার দিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম যে স্বামীজি, আমি CAIIB পরীক্ষা দিয়েছি, আমি কবে এটা পাস করব? তার উত্তর এলো 6 বার পরীক্ষা দিতে হবে। এবং অদ্ভুত কথা, আমি প্রথমে যেটা পরীক্ষা দিয়েছিলাম 3 বার, 3টে সাবজেক্ট, তার 2টোতে ফেল করলাম, 5 মার্ক, অনেক 40 মার্কস ছিল, 5 মার্ক। একটা পেপারে পাস করলাম। পরের বার 5টা পরীক্ষা দিলাম, 5টা সাবজেক্ট, 4টেতেই পাস করলাম, আর ফেল করলাম প্রথমবার যেটাতে 50-52 নম্বর পেয়েছিলাম সেইটা। এবং 5 বার আমাকে এই 6 বার যেমন বলেছিলেন ঠিক তেমনই পরীক্ষা দিয়ে তারপরে আমি ক্লিয়ার করতে পারি। তার মানে মিলে গেল। আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল স্বামীজির কাছে রাজনৈতিক বিষয় নিয়ে। 1971 সালে রাজ্য বিধানসভার ভোট হয়েছিল। সেই বিধানসভার ভোটে খুব অ্যাক্টিভলি তখন পার্টি করতাম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট। তো 71 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভায় তখন বামফ্রন্ট ছিল না, CPI কংগ্রেসের সাথে ছিল, এবং আরো অনেকে আলাদা আলাদা ভাবে লড়ত। বামফ্রন্টের জন্ম হয়নি তখনও। 71 সালের নির্বাচনে CPIM সব থেকে বড় দল হয়েছিল, 113টা সিট পেয়েছিল রাজ্য বিধানসভার ভোটে। কংগ্রেস পেয়েছিল 105টা, মানে ইন্দিরা গান্ধীর কংগ্রেস 105টা সিট পেয়েছিল, কিন্তু মন্ত্রিসভা গঠন হতে পারেনি, স্থায়ী হতে পারেনি। ফলে পরের বছর আবার ভোট হয়। পরের বছর মানে 1972 সালের মার্চ মাস। আর আমি বসেছি প্ল্যানচেটে 1972 সালের ফেব্রুয়ারি মাস, সম্ভবত ফেব্রুয়ারি হবে। তো আমি স্বামীজিকে এই রাজনৈতিক প্রশ্নটা করে ফেললাম যে স্বামীজি, সামনে নির্বাচন আসছে রাজ্য বিধানসভার, এখানে CPIM কতগুলো আসন পাবে? তার উত্তরটা এলো, সেটা অদ্ভুত উত্তর, বিশ্বাস করা যায় না। উত্তর এলো 14টা আসন পাবে CPIM। আর কংগ্রেসের কথাটা আর বলি, জিজ্ঞেস করেনি। তো আমি মনে মনে ভাবলাম, এটা তো অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না। কয়েক মাস আগে ভোট হয়েছে, 113টা আসন যারা পেয়েছে সেই দল কয়েক মাস পরের ভোটে গিয়ে 14টা আসন পাবে। যাক, মনের কথা মনে চেপে রেখে আমার তৃতীয় প্রশ্নটা করেছিলাম। তার আগে বলি যে সেবার ভোটে কি হয়েছিল। সেবার ভোটে CPIM ঠিক ওই 14টা আসন পেয়েছিল। 99টা আসন আগের নির্বাচন থেকে তাদের কমে গিয়েছিল। আর কংগ্রেস পেয়েছিল 216টা আসন। সিদ্ধার্থ শঙ্কর রায় 1972 নির্বাচনের কথা যারা তখন যারা জানেন না,
যারা তখন দেখেননি তারা অন্তত পরবর্তীকালে পড়েছেন যে তখন কিভাবে ভোট হয়েছিল, সেই ভোট সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়। এবং সেই ভোটে জ্যোতি বসু বরানগর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। তিনি দুপুরের হওয়ার আগেই তিনি নিজের ক্যান্ডিডেচার উইথড্র করে নিয়েছিলেন। জ্যোতি বসু হেরে গিয়েছিলেন কার কাছে? সিপিআই এর কাছে, সিপিআই এর ক্যান্ডিডেটের কাছে। কংগ্রেসের সাথে সিপিআই এর তখন জোট ছিল। তো যাই হোক, এটা ছিল। তার মানে দ্বিতীয়টাও মিলে গেল অদ্ভুত ভাবে। আমার তৃতীয় প্রশ্নটা, আমি পড়তাম বনগাঁর দীনবন্ধু কলেজে, কিন্তু আমার কাছাকাছি ছিল গোবরডাঙ্গা কলেজ। গোবরডাঙ্গা কলেজের একজন অধ্যাপক আমাকে খুব ভালোবাসতেন। তিনি আমাকে প্রায় বলতেন আমার অনার্স সাবজেক্ট নিয়ে, তিনি বলতেন তুমি আমার এখানে চলে এসো, এখানে এসে ক্লাস করে যেও, পড়াশুনো করো। তো আমি ক্লাস করতে তার ওখানে যেতাম। ভদ্রলোক আমাকে খুবই ভালোবাসতেন, আমার সে অধ্যাপক। তার পুরো নামটা এখানে বলবো না, আমরা শুধুই বলবো তার নাম সংক্ষেপে, আমরা বলতাম সিআরপি। এই সিআরপি, আমি প্রশ্ন করলাম স্বামীজি, আমি পরীক্ষা দিয়েই চলে এসেছি এবং রেজাল্ট আউট হওয়ার আগেই আমি একটা স্কুলের মাস্টারিতে ঢুকে গেছি। সেই মাস্টারি করতে করতে আমি আবার ব্যাংকের চাকরি পেয়ে গেছি, ব্যাংকের চাকরিতে জয়েন করেছি। আমি ওখানে যেতে পারিনি, সিআরপির সঙ্গে আমার আর দেখা করে আসতে পারিনি। তার সাথে আমার কবে দেখা হবে? তার উত্তর এলো, ওই যেটা সবাই আঙুল দিয়ে রেখেছিলাম ছুঁয়ে, সেটা চলে গেল। নো যেখানে লেখা আছে এন এর কাছে গেল, তারপরে ওর কাছে গেল। নো মানে দেখা হবে না। কেন দেখা হবে না? আমি আবার প্রশ্ন করলাম। তার উত্তর এলো, আস্তে আস্তে একের পর এক সব অক্ষর, DEATH, ডেথ। আমার সারা শরীর যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কার ডেথ? সিআরপি নাকি আমার? আমি আর প্রশ্ন করতে পারলাম না। তার একটু পরেই শেষ হয়ে যায় প্ল্যানচেট। আমি ভুলবার চেষ্টা করেছি, কিন্তু যখন দেখলাম অদ্ভুতভাবে মিলে গেল ভোটের রেজাল্ট, অদ্ভুতভাবে মিলে গেল আমার 6বার পরীক্ষার দেওয়ার পরে 6th বারে পাশ করার ব্যাপারটা, তারপরে কাজ করতে করতে জীবনে জড়িয়ে পড়ার আস্তে আস্তে সিআরপির কথাও ভুলে গেছি। বহু বছর পরে আমাদের সিআরপির ছাত্র, আমারও প্রিয় বন্ধু, তার সঙ্গে দেখা হয়েছে। আমাদের সম্পর্ক কেটে গিয়েছিল, মানে যোগাযোগ ছিল না, যোগাযোগটা কেটে গিয়েছিল। তখন তো এত মোবাইল কিছু ছিল না। পুরীর সমুদ্রের তীরে গিয়ে তার সঙ্গে দেখা অনেক বছর পরে। তাকে জিজ্ঞেস করেছিলাম এই সিআরপির সাথে দেখা হয়, কেমন আছেন রে তিনি? সে আমাকে বলেছিল, সিআরপি আমরা পাশ করে বেরোবার চলে আসার পরে 2-3 বছরের মধ্যেই তিনি মারা যান। কিভাবে? তিনি সুইসাইড করেন। আমার প্ল্যানচেটের অভিজ্ঞতা এইটুকু। এরপরে এবার আমরা চলে যাব প্ল্যানচেট বিষয়ে যে গল্পটা বলতে আমরা শুরু করেছি আজ, সেই বিষয়। এই ঘটনাটা কয়েকটি কলেজের ছেলের, আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতার নয়, কিন্তু আমার শোনা এবং খুব পরিচিত জনদের কাছ থেকে এই ঘটনার কথা আমি জানতে পেরেছি। কলেজের কয়েকজন পড়ুয়া, কলেজের 3য় বর্ষের পড়ুয়া, পাশ করে ইউনিভার্সিটিতে যাবে। তারা হঠাৎ একদিন এক জায়গায় বসে, সবাই সবার পরিচিত, সেখানে বসে কথা উঠল এই প্ল্যানচেটের কথা।
প্রেত জানের কথা। যারা কথা বলছিল তাদের মধ্যে 4-5টি ছেলে ছিল, 4টে না 5টি ছেলে ছিল, 2টি মেয়ে ছিল। এই একটি মেয়ে, সে বলল আমি তো একবার প্ল্যানচেট করেছি। সে বলল আমি তো একবার প্ল্যানচেট করেছি। তখন বললো তাই, তুমি প্ল্যানচেট করেছো? কি করে করেছো? তখন বললো সেই যেভাবে ঠিক আমরা করেছি, একটু আগে যে কথা বলেছি ক্যারাম বোর্ডের ওপরে, বলে আমরা ওইভাবে করেছি। তোমরা এসো আমরা আজকে করি এখানে প্ল্যানচেট। এই বন্ধুরা এক জায়গায় হয়েছিল, তার কারণ হচ্ছে তাদের যে রাজনীতির সাথে যুক্ত, আমি রাজনৈতিক দলের নামটা এখানে করব না, সেই রাজনৈতিক দলের ওই অঞ্চলের প্রখ্যাত নেতা, তার কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সব জায়গায় তার খুব জোর ছিল, খুব প্রভাবশালী নেতা। তার মৃত্যু হয়েছে কিছুদিন আগে। মৃত্যুর পর শহরের রাস্তার এক জায়গায় তার একটা প্রস্তর মূর্তি সেই দিনই বসানো হচ্ছে। তো এই কথা সে কথার পরে মেয়েটি বলল যে আমি যেদিন প্ল্যানচেট করেছিলাম সেদিন মহাত্মা গান্ধীকে ডেকেছিলাম। তখন কেন মহাত্মা গান্ধীকে, কেন? তখন মহাত্মা গান্ধী তো সৎ মানুষ, ভালো মানুষ, শান্ত মানুষ, তিনি সত্যি কথা বলেন, সেই জন্য তাকে ডেকেছিলাম। আর প্ল্যানচেটে সবসময় কিন্তু যারা বিখ্যাত মনীষী, যারা ভালো মানুষ, তাদেরকে ডাকতে হয়, অর্থাৎ ভালো মানুষের আত্মাকে ডাকতে হয়। যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলেছি, আমি স্বামী বিবেকানন্দের আত্মাকে ডেকেছিলাম। অনেকে রামকৃষ্ণকে ডাকেন, অনেকে বিভিন্ন মানুষকে ডাকেন, কিন্তু তারা সবাই বিখ্যাত। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর পরে তার আত্মাকেও ডাকা হয়েছিল প্ল্যানচেটে, সে কথা এখানে বলছি না। এবং সেখানে তিনি এসেছিলেন প্ল্যানচেটে, এবং এসে বলেও গিয়েছিলেন যে যেখানে আছেন সেই জায়গার বর্ণনা তিনি দিয়েছিলেন রবীন্দ্রনাথ। আমরা সেখানে যাচ্ছি না, আমি যাব আমার গল্পে। মেয়েটি বলল দেখো এখানে বিখ্যাত সাধু মহাত্মা এদেরকে ডাকাটাই ভালো। কিন্তু মেয়েটির যে প্রেমিক সেও সেখানে ছিল। সে বলল না না, সাধু মহাত্মাদের ডাকবো না, সবাই তো সাধু মহাত্মাদের কথা শোনে। আমরা আজকে সাধু মহাত্মা নয়, আমরা আমাদের যে নেতা যিনি মারা গেছেন, যার মর্মর মূর্তি আজকে এখানে বসলো, আমরা ওই নেতাকে, তাকে ডাকবো, তার আত্মাকে ডাকবো। মেয়েটা বললো যে দেখো এটা করতে নেই, আমিও যত শুনেছি সাধু মহাত্মা ভালো মানুষ, কবি, শিল্পী, কিন্তু শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। ওই যে নেতা যিনি মারা গেছেন, সে নেতার যে বাজারে দুর্নাম আছে তা নয়, খুব ভালো মানুষ, গরিবের জন্য তার প্রাণ কাঁদে, গরিবের জন্য অনেক কাজ করেছেন, সব কিছু আছে। তাকে ডাকা হলো, তিনি এলেন এবং আসবার পরে দেখা গেল যত ভালো মানুষ তাকে ভাবা হয় তত ভালো মানুষ তিনি ছিলেন না। এবং তার কিছুদিন আগে, কয়েক বছর আগে, এই পশ্চিমবাংলায় একটা হত্যাকাণ্ড নিয়ে খুব হইচই হয়েছিল। সেই খুনটা কে করেছিল? রাজনৈতিক নেতার এক হত্যাকাণ্ড। কে করেছিল, কে করিয়েছিল, আজ এত বছর পরেও তার কোনো রকম সুরা হয়নি, জানা যায়নি খুনটা কে করেছিল। তা এখানে যেহেতু আমি বলেছি যারা ওখানে বসেছে প্ল্যানচেটে তারা রাজনীতি করে, তো হঠাৎ করেছে কি একটি ছেলে প্রশ্ন করে বসলো যে স্যার আপনি তো জানেন
উনি খুন হয়েছিলেন, তো কে খুন করেছিলেন আপনি জানেন, বলবেন? উনি তখন বললেন, খুন কে করেছিল? খুনটা তো আমি করেছিলাম। চমকে গেল সব, যে খুনটা আমি করেছিলাম। শুধু তাই না, তারপরে আরো কিছু প্রশ্ন হওয়ার পরে যখন বলা হচ্ছে যে স্যার আপনি তাহলে এবার বিদায় নিন, আমরা এগোচ্ছি বলছে, তখন সেই আত্মা বলছে, না আমি তো বিদায় নেব না, তোমরা ডাকলেই আমি আসবো, তোমরা বললেই আমি চলে যাব। মানে এইরকমই বক্তব্য, এত কথা বলছেন না, শুধু বলছেন আপনি কি এবার বিদায় নেবেন স্যার? তখন বলছেন না। আবার কিছুক্ষণ পরে আবার এটা সেটা কথা বলার পরে আবার জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি বিদায় নেবেন স্যার? বলছেন না। তখন এটা কি করবে বুঝতে পারছে না, বুঝতে না পেরে তখন করেছে কি, একজন সেখানটায় বলে দিল, আরে ছেড়ে দাও তো সব বাজে বুঝলুকি, এসব বুঝলুকি ছেড়ে দাও এসব বলে সে উঠে পড়েছে। প্ল্যানচেটের আসর ভেঙে গেছে, কিন্তু আত্মা চলে যায়নি, আত্মা কিন্তু রয়ে গেল। কোথায় রয়ে গেল? যে মেয়েটি ওদের মধ্যে যে রাগের বাদ করেছিল, যে হচ্ছে মূল, যে একটু নরম মনের এবং যে প্ল্যানচেট জানে, তার কিছুদিন ধরে তার অদ্ভুত অভিজ্ঞতা শুরু হয়ে গেল। সে কিছু যাচ্ছে এমনি ঠিক আছে, বাথরুমে যাচ্ছে, ওয়াশরুমে স্নান করতে যাবে, তার মনে হচ্ছে কেউ যেন বাথরুমের মধ্যে রয়েছে। হঠাৎ নলের জল পড়ছিল, জলটা বন্ধ হয়ে গেল, আবার আপনার থেকে জল পড়া শুরু হলো। মেয়েটি রাত্রে যখন সে একা থাকে, রাত্রে যখন শুয়ে পড়ে, শীতকাল যখন শুয়ে পড়ে, তার মনে হচ্ছে কম্বলের একটা পাশ যেন ঠান্ডা। কম্বলের একটা পাশ ঠান্ডা কিভাবে হলো? তার মনে হলো যেন পাশে কোনো ঠান্ডা শরীর নিয়ে কেউ বসে আছে, শুয়ে আছে তার পাশে। ও তাড়াতাড়ি উঠে পড়ে ঘরের আলো এমনি ডিম লাইট জ্বলছিল, জ্বরে আলো জ্বেলে বসে পড়লো। ঘুমোতে গেলে, শুয়ে পড়লে আবার যদি তাকে আসে, সে পাগলের মতো হয়ে যাচ্ছে। যখনই একা থাকছে তখনই মনে হচ্ছে কেউ আছে, কেউ তার কাছে এসে কথা বলছে না, কিন্তু তার মনে হচ্ছে যেন কেউ তাকে ফলো করছে, তার সঙ্গে ছায়ার মতো লেপ্টে রয়েছে। সে বুঝতে পারছে না কি করব। তারপরে একদিন না পেরে সে তার মাকে বলল, মা আমি এরকম একটা প্ল্যান সেট করেছিলাম, এইরকম হয়েছে, একজনকে ডাকা হয়েছিল অমুককে, তাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল, তাকে আমরা খুব ভালো মানুষ বলে মনে করতাম, আসলে তিনি ভালো মানুষ নন, তিনি শুধু খুন জখম যে করেছেন তা না, অত্যন্ত দুর্নীতিবাজ ছিলেন, বহু মেয়ের তিনি সর্বনাশ করেছেন। আজকে আমার মনে হচ্ছে তিনি আমাকে ছেড়ে যাচ্ছেন না। আমি যেখানেই একা থাকছি, বাথরুমে যাচ্ছি, শুয়ে পড়ছি, আমার মনে হচ্ছে যেন আমার পাশে, আমার সাথে সেও এসে রয়েছে। তো মহা চিন্তার কথা, ওকে নিয়ে যাওয়া হলো একজন সাইকিয়াট্রিস্টের কাছে। সাইকিয়াট্রিস্ট শুনলেন, প্রথম দিকে ভেবেছিলেন মেয়েটির মানসিক কোনো গোলমাল শুরু হয়েছে, তার জন্য এইসব কথাগুলো বলছে। তারপরে সব শোনার পরে তারও বিশ্বাস হলো যে না, বোধহয় অন্য কিছু আছে। তিনি তখন বললেন, এক কাজ করো, আমার এখানে, আমার ওপরে, আমার ঘরে, ওখানে আজকে আমরা প্ল্যানচেটের আসর বসাবো। যে সময় এই খুনটা হয়েছিল, যে রাজনৈতিক নেতার খুন হয়েছিল,
সেই সময় পুলিশের বড় কর্তা এখানে ছিলেন তিনি মারা গেছেন। আসো আমরা তার আত্মাকে ডাকি। তার আত্মাকে ডাকা হলো। আবার প্ল্যানচেটের আসর বসল, তার আত্মাকে ডাকা হলো। তিনি এলেন, বললেন যে কি ব্যাপার? তখন বললেন যে দেখুন, এইরকম একজনকে ডাকা হয়েছিল, রাজনৈতিক নেতা, তার আত্মা এসেছিল, এসে তিনি অনেক কথা বলেছেন, কিন্তু এখন তিনি চলে যেতে চাইছেন না মেয়েটির সাথে সাথে। মেয়েটির মনে হচ্ছে ওর সঙ্গে সবসময় তিনি রয়েছেন। তো বলছে, হ্যাঁ আমি তো এখন এখানে এসেছি, আমি এখন জানি যে সে কোন চরিত্রের মানুষ ছিল এবং সে যে ওই খুনটা করিয়েছিল সেটাও জানি আমি এখন তো সব জানি। তার যত অন্ধকার দিক, আমরা নেতাদের আলোর দিকগুলো দেখি, কিন্তু অন্ধকার দিক নেতাদের অনেকেরই আছে। এই অন্ধকার দিকের কথা আমরা জানি না। আজকে তাকে ডেকে নিয়ে এসে, তার আত্মাকে নিয়ে এসে, যে ভুলটা তোমরা করেছ, তবে আমি দেখছি, আমি বুঝতে পারছি সে এখানে ছিল, আমি এসেছি দেখে সে চলে গেছে। কারণ এখনো তার মধ্যে সেই ভীতিটার একটা কাজ করছে যে আমি তো পুলিশের কর্তা, আমি তাকে ধরে ফেলেছি। আমি তোমাকে বলে রাখছি, আমি তোমার সাথে থাকব। যখনই তোমার দরকার হবে আমাকে মনে মনে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে চলে আসব। ওই আত্মা আর কোনোদিন তোমার কাছে আসতে পারবে না। প্ল্যানচেট শেষ হয়ে গেল। মেয়েটি তারপরে অনেক দিন ধরে ধরে আস্তে আস্তে সে নর্মালসিতে, স্বাভাবিকতে ফিরল। এই জন্যই বলি, একটা সময় আমি আগেই বলেছি, বাংলায় এই প্রেত চর্চা খুব জনপ্রিয় হয়েছিল। এমনকি একটা যন্ত্র পর্যন্ত বেরিয়েছিল প্রেত চর্চার জন্যে। ঠাকুরবাড়ির পত্রিকা ছিল ভারতী পত্রিকা, সেই পত্রিকায় বিজ্ঞাপন বেরিয়েছিল সেই যন্ত্রের, যে এই যন্ত্র দিয়ে করলে, বসলে প্রেত চলে আসবে, আত্মা চলে আসবে। রবীন্দ্রনাথ এই যন্ত্রের কি নাম দিয়েছিল জানেন? এইটা বলি শেষ করে দেবো। আজকে রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, আবার রবীন্দ্রনাথই শেষ করি। রবীন্দ্রনাথ এই যন্ত্রটির নাম দিয়েছিলেন প্রেত বাণী বহ চক্রযান। অর্থাৎ প্রেতের বাণী বয়ে নিয়ে আসে যে চক্রযান, সেইটা হচ্ছে এই যন্ত্রের নাম। আজ একটু অন্য ধরনের ভূতের গল্প বললাম, আত্মার গল্প বললাম। এর মধ্যে আমাদের বাংলার সংস্কৃতি, আমাদের মনীষীদের জীবন, অনেক কিছুই মিশে আছে। তাদের বিশ্বাস, অবিশ্বাস। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার।